সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমাজকর্মী ও ব্যাংকার মাজেদুল ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার। জি, একটু শুরুতেই জানতে চাই যে দেশের ব্যাংকিং ব্যবস্থার বর্তমান কি অবস্থা? ব্যাংকিং ব্যবস্থাটা আসলে আমরা যেটা সবাই জানি যে গত 2024 সালের মাঝামাঝি বা শুরু থেকে অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে তো একটা অভ্যুত্থান হইল, নতুন গভর্নর এবং তার নেতৃত্বে একটা পরিবর্তন হইল, এবং তারা যেটা প্রথমেই করলো যে বেশিরভাগ ব্যাংকেরই বোর্ডে একটা ব্যাপক পরিবর্তন আসলো। কারণ আমাদের দেশে আসলে ব্যাংকগুলো কিন্তু খারাপ করার পেছনে যতটা না ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সি বা দুর্নীতি দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী হচ্ছে বোর্ডে। কারণ মালিকরাই যখন আসলে নিজেরা নিজেদের পছন্দ মতো ব্যক্তিদেরকে লোন দিতে ইনফ্লুয়েন্স করে ব্যাংকের ম্যানেজমেন্টকে, তো ম্যানেজমেন্টের তো আসলে তেমন কিছু করার থাকে না। তো যেই কারণে ব্যাংকের অবস্থাগুলো খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো বোর্ডের এই চেঞ্জগুলোর কারণে নতুন কিছু পলিসি, কিছু খারাপ ব্যাংক, কিছু মাঝারি ধরনের খারাপ ব্যাংক এবং কিছু ভালো ব্যাংক, এই যে সেপারেশন করে ডিফারেন্ট টাইপ অফ পলিসি নিল, এখন গত এক বছরের সিচুয়েশন অনেক বেটার হয়েছে আসলে। আচ্ছা, আর কিভাবে সিচুয়েশন বেটার করা যায় আসলে? আরও যারা ব্যাংক খাত সংশ্লিষ্ট যারা আছেন, তারা যে পলিসিগুলো নিয়েছেন, লাইক যেটা আমি বললাম যে ব্যাংকগুলোকে মানে একদম খারাপ যে 5টা ব্যাংক যেটাকে বলা হয়ে থাকে যে লুটেড বাই দ্য প্রিভিয়াস রেজিম, এই ব্যাংকগুলোকে একীভূত করা, পার্টিকুলার যে আপনারা জানেন যে 5টা ইসলামী ব্যাংক একসাথে হচ্ছে আর কি। তো এই একীভূত করা, এই প্রসেসটা শেষ হলে তারপরে যে ব্যাংকগুলো খারাপ অবস্থায় আছে, যাদের হচ্ছে নন পারফর্মিং লোন 50% অ্যাবভ, 60% অ্যাবভ, সো এগুলোকে নিয়ে আলাদা ধরনের মানে তাদেরকে অ্যাডভাইস করা যে তাদের রিয়েল সিচুয়েশনটা ডিক্লেয়ার করা। আমাদের দেশে কিন্তু এটা একটা বড় সমস্যা যে আমরা আসলে জানিই না প্রবলেমের গভীরতাটা কত, কারণ ইন্টেনশনালি কেউ এটা ডিক্লেয়ার করে না। যুগের পর যুগ এটাকে উইন্ডো ড্রেসিং বলা হয়, যে উইন্ডো ড্রেসিং করে 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 আসল প্রবলেমটা হাইড করে রাখে। তো এই প্রবলেমটা যখন ডিক্লেয়ার্ড হবে, তারপরে এইটার উপর আসলে নানান ধরনের পলিসি নিয়ে প্রবলেমটা সমাধান করা যায়। আচ্ছা, সেই সাথে আপনি একজন সমাজকর্মী, সমাজের উন্নয়নে কিভাবে কাজ করছেন? আমি আসলে সমাজ কল্যাণ এবং সমাজ কাজের সাথে আমার পার্টিকুলারলি আমার কলেজ লাইফ থেকেই আমি ইনভলভ। এবং আমি যেহেতু আই হ্যাভ কাম ফ্রম ভিলেজ, সো ওখানে আসলে শিক্ষা আমার মুন্সিগঞ্জ আমার বেসিক্যালি হচ্ছে, যদি বলি যে মুন্সিগঞ্জ 2 কনস্টিটিউয়েন্সি আর কি, লৌহজং এবং টঙ্গিবাড়ি। তো আমার হাই স্কুলিংটা ওখানে ছিল, কলেজ ঢাকাতে। তো যেহেতু গ্রাম থেকে বড় হয়েছে, সো গ্রামের সাথে একটা রুট আমার সবসময় ছিল। তো তখন কিছু কিছু যেমন গ্রামের যে শিক্ষা ব্যবস্থা, তো শিক্ষা ব্যবস্থা খুবই মানে আমার সময় যদি আমি বলি আর কি, ব্যাক ইন 90s এবং আর্লি 2000 খুবই নড়বড়ে অবস্থা ছিল। মানে আমরা যদি বলি যে বিদেশে পড়াশোনার সাথে বাংলাদেশের স্ট্যান্ডার্ড যদি আমরা চিন্তা করি, যে ধরেন ওরা আমাদের থেকে 10 টাইমস বেটার, ঢাকার পড়াশোনা ইজ 10 টাইমস বেটার দেন গ্রামের পড়াশোনা। সো ওই জায়গাটা আমাকে আসলে, বিকজ উই হ্যাভ টু গো থ্রু লট অফ স্ট্রাগল যখন আমরা গ্রাম থেকে ঢাকা এসেছি। সো এই জন্য শিক্ষা নিয়ে কাজ করাটা আমার একটা তখন থেকে একটা ন্যাক ছিল। পাশাপাশি আমি হেলথ কেয়ার নিয়েও কিছু কাজ করেছি, রুট লেভেলের মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, তো এই দেশের জন্য মানে আপনার এরিয়ার হোম টাউনের জন্য কিছু করার ক্ষেত্রে কি মনে হলো যে সংসদ সদস্য হিসেবে যদি আপনি যুক্ত হন, তাহলে আরো বেশি আপনি বড় পরিসরে আসলে তাদের সাহায্য করতে পারবেন? এই ধরনের পরিকল্পনা কি তৈরি হয়েছে কিনা? আসলে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে সমাজসেবা, তো সমাজসেবার তো অনেকগুলো ধাপ আছে। একটা তো আমি বললাম যে শিক্ষা নিয়ে, তো আমি আমার ক্যাপাসিটিতে প্লাস আমার সাথে যারা সমমনা এলাকার মানুষজন আছে, ব্যবসায়ীরা আছেন, তাদেরকে একসাথে নিয়ে আমরা কিছু স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছিলাম। তো হেলথ কেয়ারে আমরা কি করতাম, মেডিকেল ক্যাম্পিং করতাম এলাকায় এলাকায়। বাট যদি আমি বলি যে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া বা শিক্ষা ব্যবস্থাটার উন্নয়ন, বা যদি আমি বলি যে প্রজন্মের উন্নয়ন, তরুণ প্রজন্মের উন্নয়ন,
তাহলে এই ব্যাপারগুলো আসলে ব্যক্তিগত ক্যাপাসিটিতে হওয়া সম্ভব না। সরকারের একটা বিশাল ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটিটাকে যদি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতার আওতায় এনে যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে অনেক বেটার ডেভেলপমেন্ট পাওয়া সম্ভব। তো ওখান থেকেই আসলে আমার মাথায় চিন্তা যে আমি যদি সংসদে যেতে পারি তাহলে আসলে এই সেবাগুলা মানুষের হেলথ কেয়ার নিয়ে, শিক্ষা নিয়ে এবং অবকাঠামো নিয়ে আরো বেটার প্ল্যাটফর্ম থেকে বড় আকারে সেবা দেওয়া সম্ভব। আচ্ছা, এই ক্ষেত্রে তো আসলে জনগণের হয়ে প্রশ্ন থাকে যে আপনি কেন, বা পার্লামেন্টে আপনাকে আমরা কেন চাই, বা আপনি আসলে কি করবেন, সেই জায়গা থেকে আসলে এই কোশ্চেনটা আপনার কাছে করা। সো আপনার কি পরিকল্পনা রয়েছে? মানুষের তো অনেক সময় আমরা দেখি যে বলে, বা যেহেতু আপনি করছেন কাজ, অলরেডি করছেন, আপনি সমাজসেবাতে আছেন, কিন্তু তারপরও যে পরিকল্পনাটা থাকে হয়তো অনেকে পার্লামেন্টে যুক্ত হওয়ার পর সেটা করেন না। সেই ক্ষেত্রে আসলে যারা আছেন জনগণ, বা আপনার স্পেশালি আপনার দেশের লোক বা অন্যান্য যারা আপনাকে ভরসা করবেন, কেন করবেন আসলে? আমাদের দেশে আসলে পার্লামেন্টারিয়ান মানে সংসদ সদস্যের যে কনসেপ্টটা, নমিনিজ এন্ড ক্যান্ডিডেটের কনসেপ্টটা হচ্ছে যে আমরা আসলে যেমন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় কোনো রিটায়ার্ড আমলা বা ধরেন আপনার কি বলে যে বড় কোনো ডিফেন্সের অফিসার, এগুলো দেখেই অভ্যস্ত মানুষ, কিন্তু ব্যাংকার বা এরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ দেখে অভ্যস্ত না। এখন ওই যে আমরা বিগ প্রোফাইলের লোকজন নেয়ার সমস্যাটা কোথায়? গণতন্ত্রের যে জনগণের যে ভয়েসটা, এই ভয়েসটা কিন্তু তাদের সামনে ম্লান হয়ে যায়। কারণ আমরা সবসময় দেখছি নেতা সবসময় সামনে থাকে এবং তাদেরকে গডের মতো সবাই পূজা করে। আমি আমার জনগণকে বস বলতে চাই, কারণ দে আর মাই অ্যাপয়েন্টার, তাই না? তারা আমাকে অ্যাপয়েন্ট করবে, ভোট দিবে, তারা তাদের পক্ষ হয়ে কথা বলতে সংসদে পাঠাবে। দিস ইজ দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর আই বিলিভ আই ক্যান। কারণ আমার বয়সটাও কম আছে, আমার মাটিতে বসতেও কোনো সমস্যা নেই, কারো পায়ে ধরতেও কোনো সমস্যা নেই। সো সেখান থেকে আমি বলতে পারি যে মানুষকে আমি ট্রুলি বিলিভ করাইতে পারবো বা পারতেছি ইন দ্য প্রসেস যে সংসদ সদস্যের যে আর্লিয়ার কনসেপ্ট সেটা না। সংসদ সদস্য মানে হচ্ছে আপনার প্রতিনিধি। সো আপনি তাকে জবাবদিহি করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন, এবং আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী সে যদি উন্নয়ন বা প্রমিসটা যদি সে রাখতে না পারে তাহলে আপনি তাকে ইমিডিয়েটলি ছুঁড়ে ফেলে দিতে পারবেন। এখানে আপনার কোনো চিন্তা করতে হবে না, যেই চিন্তাটা আপনাকে করতে হয় একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ক্ষেত্রে বা বড় একজন ডিফেন্স অফিসার বা আমলার ক্ষেত্রে। সো এইটা আমি বিশ্বাস করি যে এটা আমার জন্য একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হবে। আরেকটা ব্যাপার হইলো যে দেখেন, আমি 2012 সালে প্রেসিডেন্ট ওবামা তার একটা পলিটিক্যাল ক্যাম্পেইনে যে বলছিল যে আমি ইকোনমিতে জব ক্রিয়েশন করছি, এই করেছি, সেই করেছি, তার ফিরিস্তি দিচ্ছিল আর কি। তখন একজন সাধারণ মানুষ এসে তার মুখের উপর আঙুল তুলে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট, ওয়ার ইজ মাই জব? ইউ হ্যাভ ক্রিয়েটেড ম্যানি জব, বাট আমার জবটা কই? এই যে গণতন্ত্রে একজন প্রেসিডেন্টের সামনে যে কথা বলা, একজন সংসদ সদস্যের সামনে যে কথা বলা, এই জিনিসটা কিন্তু আমাদের পলিটিক্সে একদম শুরু থেকে মিসিং। গত 54 স্বাধীনতার পরের 54 বছরের পলিটিক্সেও কিন্তু এটা কিন্তু দিতে পারে নাই। তা আমি বিশ্বাস করি যে আমি আমার জনগণকে স্যার বলবো, তারা আমাকে কোশ্চেন করবে। এবং আরও একটা বিষয় যেটা আমি বললাম যে আমাদের দেশের যে এই যে বড় বড় ব্যক্তিবর্গরা, তারা আসলে জনগণের যে প্রাপ্য সেটা বুঝিয়ে তো ঠিক মতো দেয় না, বা যতটুক দেয় এমন একটা ভাব করে যে তারা জনগণকে করুণা করলো। ব্যাপারটা তো করুণার বিষয় না। এই যে জনগণ প্রতিদিন যে এক একটা পণ্য দ্রব্য ক্রয় করে, তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, এই ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় সরকার চলে। তাহলে জনগণ তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যে জনগণের টাকায় যে ইয়েটা চালাবে, উন্নয়ন কাজটা চালাবে, সেটা তো জনগণের প্রাপ্য। বাট ওনারা মনে করেন যে তারা দয়া করছেন। এই যে দয়ার থেকে প্রাপ্য এবং অধিকারের যে চর্চা, এই জায়গাটা আমি ডিফারেন্সিয়েট করতে চাই। আচ্ছা, স্পেশালি তরুণ প্রজন্মদের জন্য কিভাবে কাজ করতে চান? তরুণ প্রজন্মের আসলে এখন এই যে এত বড় একটা রিভলিউশন হইল, এই রিভলিউশনটা তো অ্যাকচুয়ালি তরুণ প্রজন্মই করেছে। তো এবং বাংলাদেশ যদি আমি চিন্তা করি, এই সময় একটা যৌবনকাল অতিবাহিত করছে, কারণ এই সময় বাংলাদেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। একটা দেশ এরকম একটা সময়ই আসলে উন্নতির চরম শিখরে পৌঁছায়, কারণ এই সময়টা একটা দেশের পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি আসে না, 100-150
পর এরকম একটা সাইকেল আসে যখন তরুণ প্রজন্মের সংখ্যাটা বেড়ে যায়, কর্মঠ মানুষের সংখ্যা অনেক বেশি থাকে এবং তারা দেশটাকে চেঞ্জ করে দেয়। সো তরুণ প্রজন্ম নিয়েই আমার আসলে মেইন প্ল্যানটা। আচ্ছা। তো আমার প্ল্যান হচ্ছে এই তরুণ প্রজন্মটাকে ডিজিটাল এডুকেশন দিব, যে দেখেন এখন কিন্তু সবার হাতে হাতে মোবাইল, কম্পিউটার, কিন্তু এটা কোনো প্রোডাক্টিভ কাজে ইউজ হচ্ছে না। তাদেরকে যদি আমরা কম্পিউটার এডুকেশন দিতে পারি এবং সাথে সাথে আমার একটু ইথিক্যাল এডুকেশন বা নীতি শিক্ষা নিয়েও কাজ করা দরকার, কারণ এই দুইটার কম্বিনেশন যদি আমরা ঘটাইতে পারি তাহলে তাদেরকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারবো। ডিজিটাল এডুকেশনে তাদেরকে শিক্ষিত করে তাদেরকে আউটসোর্সিং মার্কেটের সাথে কানেক্ট করতে পারবো এবং এতে করে কি হবে, এতে করে তারা মাদক থেকে দূরে থাকতে পারবে এবং তারা বৈদেশিক মুদ্রা আয় করবে, তাদের নিজেদের ফ্যামিলির দারিদ্র্য ঘুচাবে এবং দেশের অর্থনীতিতে তারা অবদান রাখবে। জি, খুব সুন্দর কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানতে পারলাম, আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।